অনুপম ও তন্ময় নামে দুইজন বোটানিক্যাল ছাত্র। তারা বেশ কিছুদিন ধরে রাজস্থানের এই বিশাল জঙ্গলে তাদের প্রজেক্টের নানা ধরনের গাছপালার অধ্যয়ন করে চলেছে। শহর থেকে বেশ দূরে এই জঙ্গলটা, আর এই জঙ্গল পেরিয়ে প্রায় 5 কিলোমিটার দূরে আছে আমতলা গ্রাম। অনুপম ও তন্ময় প্রত্যেক দিন সকালে তাদের গাড়ি করে এখানে আসে এবং সন্ধ্যা নামার আগেই তাদের গাড়ি করে আবার তারা ফিরে যায় শহরে। আজকেও প্রায় তাদের কাজ শেষ পর্যায়ে। এই অনুপম, হয়েছে, নে তাড়াতাড়ি কর, এবার বেরোতে হবে তো। হ্যাঁ, আর 5 মিনিট। উফ, আরে বাবা, সেই তখন থেকে 5 মিনিট করে আধ ঘন্টা পেরিয়ে গেল যে। এবার তো সন্ধে নেমে আসবে। এই পরশুদিন আমাদের বাইক ঠিকভাবে চলছিল না, তোকে কতবার করে বললাম বাইকটা একবার মেকানিককে দেখিয়ে নে, কিন্তু বাবু যে সময়ই হচ্ছে না। যদি আবার হুট করে খারাপ হয়ে যায় তাহলে কি সারা রাত এই জঙ্গলে বসে পোকামাকড়ের গান শুনবি? আরে বাবা, যাচ্ছি তো, হয়ে গেছে। নে চল এবার। মাঝে মাঝে তোর কি যে হয় ভগবানই জানে। চল চল, তাড়াতাড়ি চল। এরপর তাদের জিনিসপত্র গুছিয়ে বাইক চেপে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ এগিয়ে যেতেই বাইকটা বন্ধ হয়ে যায়। অনুপম বেশ কয়েকবার বাইক স্টার্ট করার চেষ্টা করলেও বাইকটা আর স্টার্টই হয় না। হয়েছে, আমার কথা মিলেছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ঠিক আছে, কি আর করা যাবে, যা হওয়ার তো হয়েই গেছে। আমার মনে হয় এখানে দাঁড়িয়ে না থেকে আমাদের এগিয়ে যাওয়া উচিত। ঠিক আছে, চল। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে এসে রাত হয়ে যায়। তারা মোবাইলের ফ্ল্যাশ অন করে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। কিন্তু এক পর্যায়ে এসে তাদের মনে হয় তারা যেন জঙ্গলে হারিয়ে গেছে। তারা অনেক চেষ্টা করে কিন্তু কোনো পথ তারা খুঁজে পায় না। অনুপম, এই অনুপম, হ্যাঁ। আরে এই রাস্তা যে বোঝাই মুশকিল। হ্যাঁ, সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এখন কি যে করি, কোন দিকে যে যাই। আমার মনে হয় ওই দিকটা গেলে বোধহয় কোনো রাস্তা পাওয়া যেতে পারে। কিন্তু আমার মনে হয় না, কারণ আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। তার চেয়ে বরং আমাদের কোনো নিরাপদ জায়গা খুঁজে আজকের রাতটা কাটানো দরকার। হ্যাঁ, সেটাও করা যেতে পারে। তাহলে এই এই 1 মিনিট। ইস, কি কি হয়েছে কি? আরে বাবা, বাড়িতে ফোন করা হয়নি, বাড়িতে জানাতে হবে না? হ্যাঁ, ঠিক বলেছিস। এই রাস্তা খুঁজতে খুঁজতে বাড়ির কথা যে ভুলেই গেছিলাম। এরপর তারা দুজনেই তাদের বাড়িতে ফোন করে। অন্ধকার রাতে গাছের দীর্ঘ ছায়া, কীটপতঙ্গের গুঞ্জন, এই সবই জঙ্গলে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছিল। এই সবের মধ্যে তারা দুজনেই নিরাপদ একটা জায়গা খোঁজার চেষ্টা করে চলেছিল এবং হঠাৎ করেই তাদের চোখে পড়ে এক পুরনো ভাঙা বাড়ির উপর। এই তন্ময়, ওটা মনে হয় কোনো একটা বাড়ি। হ্যাঁ, তাই তো, দেখে মনে হচ্ছে এটা অনেক পুরনো বাড়ি। আর দেখ কেমন কালো হয়ে গেছে না, মনে হচ্ছে যেন ওই বাড়িতে আগে আগুন লেগেছিল। হ্যাঁ, তাই মনে হচ্ছে। যাকে, ওসব নিয়ে আমাদের ভেবে লাভ নেই। তার চেয়ে বরং আমরা আজকের রাতটা ওখানেই কাটাই। না বলার যে কোনো জায়গা নেই। নে চল চল, তাড়াতাড়ি চল। তারা মোবাইলের ফ্ল্যাশ দিয়ে বাড়ির চারপাশে তাকায়। বড় বড় মাকড়সার জাল ছাড়া সেখানে আর কিছুই তেমন দেখতে পাওয়া যায়নি। তাই দুজনে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যায়। তন্ময় পা দিয়ে ঘরের কোণে ময়লা আর শুকনো পাতা পরিষ্কার করে, আর অনুপম ঘরের পেরেকের উপর ব্যাগটা ঝুলিয়ে রাখে। তখনই হঠাৎ, আহ, কি হয়েছে? সাপ, সাপ। কোথায় সাপ? ওই পাতাগুলোর নিচে ছিল। চলে গেল। তারা দুজনে নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলে আর তারপর ঘুমিয়ে পড়ে।
কে? কোনো জবাব পায় না তন্ময়। এবার তন্ময় মোবাইলের ফ্ল্যাশটা অন করে ঘরের চারিদিকে ঘোরায়। তখন তার চোখ পড়ল ঘরের একটা কোণে একটি মেয়ে মাথা নিচু করে বসে অনবরত কেঁদেই চলেছে। যা দেখে তন্ময় তাকে জিজ্ঞাসা করে, এই কে তুমি? তুমি কাঁদছো কেন? এরপর হঠাৎ মেয়েটির কান্না বন্ধ হয়ে যায়, আর তন্ময় কিছু ভেবেই উঠতে পারে না যে সে কি করবে। ঠিক তখনই চলে যা, চলে যা এখান থেকে, না হলে তোরা দুজনেই মরবি, দুজনেই মরবি। ভূত ভূত, তন্ময় পালা! এরপর তারা দুজনেই কোনোভাবে ওই ঘর থেকে বেরিয়ে চিৎকার করতে করতে পালিয়ে যায়। ভূত ভূত, কেউ আছো, বাঁচাও, কেউ আছো! অন্যদিকে সেই মেয়েটির ভূত বাড়ির ভাঙা দরজার কাছে দাঁড়িয়ে তাদের পালিয়ে যেতে দেখে। তন্ময় আর অনুপম পাগলের মতো সেই জঙ্গলে অন্ধকারে ছুটতে থাকে আর বারবার পিছন দিকে তাকায়। কিছুক্ষণ পর অনুপম দাঁড়িয়ে যায় আর বলে, দাঁড়া তন্ময়, দাঁড়া, আমি আর পারছি না, আমি আর ছুটতে পারছি না। অনুপম, আমাদের পালাতেই হবে, না হলে ও আমাদের শেষ করে ফেলবে। আমার মনে হয় না ও আমাদের পেছনে আসছে। কই, পেছনে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। আরে আরে দেখতে পাচ্ছি না তো কি হয়েছে? ওর অপেক্ষায় কি এখানে দাঁড়িয়ে থাকবি? না, দাঁড়িয়ে থাকা চলবে না। কে কে কথা বলে? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? সেই অন্ধকারের মধ্যে থেকে এক সাধক তাদের সামনে আসে। সাংসারিক মোহমায়া থেকে দূরে এই জঙ্গলে তিনি তপস্যা করছিলেন। তিনি হচ্ছেন মা কালীর ভক্ত। বাবা বাবা, আমাদের বাঁচান, আমরা দুজনেই বড় বিপদে পড়েছি। হ্যাঁ বাবা, আপনি আমাদের বাঁচান, আমাদের বাঁচান। শান্ত হও, তোমাদের কিছুই হবে না। আগে বলো, তোমরা এত রাত্রে গভীর জঙ্গলে কি করছো, আর কে তোমাদের মারতে চাইছে? এরপর তারা দুজনেই সাধককে সব কিছু খুলে বলে। জয়া। আমরা কিছু বুঝলাম না বাবা। হ্যাঁ বাবা, কে জয়া? ওই ভূত আর কেউ নয়, ওর নাম হচ্ছে জয়া। অনেক সুন্দর মিষ্টি মেয়ে, যার নাম ছিল জয়া। এ অনেক পুরনো গল্প। আজ থেকে প্রায় 70 বছর আগে, তখন আমার বয়স সবে 10 বছর হবে। তখন আমি এই জঙ্গল থেকে দূরে আমতলা গ্রামে থাকতাম। তখন বাবার মুখে শুনেছিলাম ওই জয়ার গল্প। বড়ই অভাগী মেয়ে সে। তখন ব্রিটিশ ও কিছু বড় জমিদারের শাসন ছিল। জয়া এই আমতলার গ্রামের মেয়ে ছিল। শুনেছি সে দেখতে খুব সুন্দরী ছিল। তখনকার দিনে কোনো জমিদার বা ধনী ব্যক্তি কোনো মেয়েকে পছন্দ হলেই তাকে হয় ইচ্ছায় বা জোরপূর্বক বিয়ে করতেন, আবার কাউকে টাকার জোরে বিয়ে করত। এক জমিদারের জয়াকে খুব পছন্দ হয়েছিল। তিনি তাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু জয়া বিয়ে করতে চায়নি, কারণ জমিদার তার থেকে বয়সে অনেক বড় ছিল। ওই জমিদারের নাকি জয়ার মতো একজন নাতনিও ছিল, কিন্তু জয়ার বাবা মায়ের এই বিয়েতে কোনো আপত্তি ছিল না, কারণ ওই জমিদার জয়ার মা বাবাকে অনেক টাকার লোভ দিয়েছিল। না, আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না বাবা, আমি বিয়ে করব না। করবি না মানেটা কি? জমিদার আমাদেরকে টাকা দিয়েছেন। কি গো, তুমি কিছু বলবে না? বলো ওকে কিছু। বলবোই তো। শোন জয়া, আগামী 2 দিনের মধ্যে তোর বিয়ে হচ্ছে, ব্যাস, এটাই শেষ কথা। এ কি কোনো কথা হলো? শুধুমাত্র টাকার জন্য মেয়ের বিয়ে দিচ্ছে? ওরে, আমাদের দেশে অনেক কুপ্রথা ছিল, সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, আবার অনেক জায়গায় নিজের মেয়েকে বিয়ের নামে বিক্রি করে টাকা কামানো, আরো অনেক কিছু। তারপর কি হলো? তারপর এই আহো, এই আহো,
হেইয়া হো হেইয়া হো হেইয়া হো। ওরে জোরে জোরে পা চলা, জোরে জোরে। বাবু, বলছিলাম এখনো অনেকটা পথ বাকি। এই জঙ্গল পার হতে এখনো অনেক সময় লাগবে। আমাদের একটু জিরিয়ে নিলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, একটু এগিয়ে এই পথেই একটা বাড়ি আছে, ওখানে থামবি, আমিও একটু জিরিয়ে নেব। কি বলছেন বাবু, এই গভীর জঙ্গলেও আপনার বাড়ি আছে? আরে হ্যাঁ হ্যাঁ, ওটা বাড়ি বলা ঠিক হবে না, বলতে গেলে ওটা আমার নিরুপায় ঠিকানা। এখন বয়স হয়ে গেছে, কিন্তু আমি যখন তোদের বয়সে ছিলাম তখন আমি এই জঙ্গলে শিকার করতে আসতাম, আর রাত হলে ওখানে থাকতাম। কত বাঘ ভালুক মেরেছি, ও সব কথা তোরা বুঝবি না। নে চল চল, তাড়াতাড়ি চল। জমিদার ও কাহারের দল ধীরে ধীরে এগিয়ে যায় আর গিয়ে পৌঁছয় ওই ঘরটার কাছে। কাহারের দল পালকি নামিয়ে আরাম করে, আর জমিদার তার চাবির গুচ্ছ থেকে ওই ঘরটার চাবি বের করে ঘরের দরজাটা খোলে। তারপর পালকির দিকে এগিয়ে গিয়ে জয়াকে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া পায় না। জয়া, তখন পালকির ভেতর দেখে জয়া নেই। আরে এই মেয়েটা গেল কোথায়? জয়া, জয়া, এই এই তোরা বসে কেন আছিস? পালকিতে কেউ নেই? এ এ কি করে সম্ভব বাবু? বৌমনি পালকিতেই ছিল। তবে কি আমি মিথ্যে কথা বলছি হারামজাদা? যে যেখান থেকে পারিস ওকে খুঁজে নিয়ে আয়। এরপর কাহারের দল জয়াকে খুঁজতে খুঁজতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে জয়াকে খুঁজে নিয়ে আসে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। বাবু, বাবু, বৌমনিকে পেয়ে গেছি বাবু। বাহ, এই তো কাজের কাজ করেছিস। কি ভেবেছিলি আমার হাত থেকে ছাড়া পাওয়া এত সহজ? আমাকে যেতে দিন, আমাকে দয়া করে যেতে দিন। আমি আমি এই বিয়ে মানি না, মানি না আমি এই বিয়ে। যেতে দেব? জানিস তোর জন্য কত টাকা খরচ করতে হয়েছে? ভেবেছিলাম যখন আমার মন ভরে যাবে তখন তোকে বাড়ির এক কোণায় রেখে দেব, কিন্তু এখন সেটা আর করা চলবে না। যদি তুই পালিয়ে যাস তাহলে যে আমার টাকাগুলো জলে যাবে আর আমার সুনামটা খারাপ হবে, তবে তোকে শাস্তি পেতেই হবে। ছেড়ে দাও আমাকে, ছাড়ো আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, আমাকে ছাড়ো। ওই মেয়েকে আমার আর লাগবে না, তোদের ইচ্ছে থাকলে তোরাও। এরপর একের পর এক কাহার ওই ঘরের মধ্যে যায় আর জয়ার সাথে দুষ্কর্ম করতে থাকে। বাবু, বাবু, কি হয়েছে? ও ওই মেয়ে যে চোখ খুলছে না বাবু, মনে হয় মারা গেছে। এইগুলো তোরা রাখ, এই ঘরটা আগুন লাগিয়ে দে, আর হ্যাঁ, কেউ যেন কিছু জানতে না পায়, বুঝলি? যা যা তাড়াতাড়ি কর। ঠিক আছে বাবু। এরপর তারা ঘরে আগুন লাগিয়ে দেয়। শোনা যায় জয়া যখন আগুনে পুড়ছিল তখনও সে বেঁচে ছিল। কয়েকদিন পর কাহার দলের একজন মারা যায়, তারপর আরেকজন। জয়ার আত্মা প্রতিশোধ নিতে এসেছিল, তাই একের পর এক সব কাহারকে মেরে ফেলে। তারপর জমিদার। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না। ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই, আমি তোর বংশ নাশ করে দেব। জমিদারও মারা যায়, কিন্তু জয়া এখানেই থামেনি, কারণ তার এই অবস্থার জন্য তার বাবা মা সহ পুরো গ্রাম দায়ী ছিল। কারণ তার গ্রামে মেয়েদের মানুষ হিসেবে গণ্য করা হতো না, তাদের অর্থ উপার্জনের মাধ্যম
বা বোঝা মনে করা হতো। তাই জয়া তার বাবা মাকেও মেরে ফেলে আর ধীরে ধীরে গ্রামের একের পর এক সবাইকে মারতে থাকে। তারপর গ্রামবাসীরা একজন তান্ত্রিককে নিয়ে আসে। তান্ত্রিক? হ্যাঁ, তান্ত্রিক। ওই তান্ত্রিক তার জাদু শক্তির মাধ্যমে জয়ার মারা যাওয়ার জায়গা খুঁজে বার করে, মানে সেই ঘর যেখানে তোমরা ছিলে। তারপর ঘরের দেওয়ালে পেরেক গেড়ে মন্ত্র পাঠ করে জয়রাতাকে বন্দি করে দেয়। পেরেক? হ্যাঁ, ঠিকই তো। আমাদের ব্যাগটা আমি একটা পেরেকে ঝুলিয়ে রেখেছিলাম। যখন নিচে পড়ে যায় তখন বোধহয় ওই পেরেকটাও নিচে পড়ে গেছে। হ্যাঁ, তাই হয়তো জয়ের আত্মা বারবার ঘুরে আসছে। কিন্তু বাবা, এখন কি করা উচিত? ওকে না থামালে সবাইকে মেরে ফেলবে। শুধু তোমরা ছাড়া এই গ্রামের কেউ বাঁচবে না। আমাদের এখনই কিছু করতে হবে। তোমরা আমার সাথে এসো। এরপর সেই সাধক তন্ময় ও অনুপমকে আবার সেই পোড়া বাড়িতে নিয়ে যায়। তারপর সাধক তার পটলি থেকে বেশ কিছু কাপড় বার করে আর তা থেকে একটি পুতুল বানায়। আমি জয়ার শেষকৃত্য কাজ শুরু করেছি। ততক্ষণ তোমরা কেউ নিজের জায়গা ছেড়ে উঠবে না। এরপর সাধক জয়ার শেষকৃত্যের প্রক্রিয়া শুরু করেন। তিনি ক্রমাগত মন্ত্র উচ্চারণ করেন এবং মাঝে মাঝে পুতুলের উপর জল ছিটিয়ে দেন। আর তখনই জয়ার আত্মা চিৎকার করে ওঠে আর সামনে আসে। তন্ময় এবং অনুপম ভীষণ ঘাবড়িয়ে যায় এটা দেখে, কিন্তু তারা নিজেদের জায়গা ছেড়ে ওঠে না। সাধক ক্রমাগত মন্ত্র উচ্চারণ করতে থাকে এবং বিধি শেষ হয়ে গেলে ওই পুতুলটিকে পুড়িয়ে দেয় আর জয়ার আত্মা মুক্তি পেয়ে যায়। আজ বহু বছর পর আমি মুক্তি পেয়েছি। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেবী, তোমার মুক্তির কাজে আমি যে লেগেছি এর জন্য আমি প্রভুর কাছে অনেক কৃতজ্ঞ। এবার তুমি এই জগৎ ছেড়ে প্রভুর স্বর্গে যাও। আশা করি পরের জন্মে তোমার সব স্বপ্ন, সব স্বাদ পূরণ হবে।